মেয়েটির প্রেমের আগেই বুক পুড়িয়ে চালে দিল। আমার চৈতি সোনাকে তুই কেন ধরতে গেলি? ইস, এই চান্সটা আমি নিতাম, সুযোগ কাছে আসা যেত, তারপর ভালোবাসা বসিয়েও হয়ে যেত। সমুদ্র মুখ ফুলিয়ে বলল। অর্পণ কটমট করে তাকিয়ে বলল, জিব্বার টেনে ছিঁড়ে ফেলবো আর একবার শোনা বললে সব মেরেই তোর বউ। লজ্জায় মাথা ঝাঁকালো সমুদ্র। বলল, তুই বেশি বেশি করলি অর্ণব। ওই কোমল মেয়েটাকে ধমকাতে পারলি, নিচে আছাড় খাওয়ালি। শয়তান! শার্ট কি করে ধুতে দিতে পারতাম না, ওর হাতে ব্যথা হবে। তোর এই জন্যই প্রেমিকা জুটে না। আমি থাকলে কি করতাম জানিস? চৌদিকে জড়ি ধরে কল্পনায় ডুবে যেতাম। আহা, কি রোমান্টিক মুহূর্ত! থাপড়িয়ে গা লাল করে দেব। এই মুহূর্তে দূর হ, ন্যাকামি করবি না আমার সামনে। বলেই অর্পণ রেগে তেড়ে গেল। শিহাব হেসে বাধা দিল তাকে। তুষিব তৎক্ষণাৎ কোথা থেকে দৌড়ে এসে অর্পণের সামনে দাঁড়ালো। হাতে শপিং টেবিলে রেখে অনবরত হাঁপিয়ে বলল, শার্ট আনছি ভাইজান, পইরা নেন। সব মাইয়া আপনারই দেখতাছে। আমরা কি পোলা না? একটু আমাগোর দিকে তাকাইলে কি হয়? শিহাব সমুদ্র উচ্চস্বরে ক্যান্টিন কাঁপিয়ে হাসল। দ্রুত গায়ে শার্ট গলিয়ে অর্পণ চেয়ারে ঠ্যাস মেরে বসে বলল, তুই হচ্ছিলি সব মেয়ের লাভ গুরু, মেয়েদের চোখে যাকে রোমিও বলে। জিনিয়ার পাশে মুখ ভার করে বসে পড়ল চৈতি। রাগে মাথা ধপধপ করছে। শ্রাবণের চিন্তিত মুখ, চৈতির অসহায় চোখ, এছাড়া হাতে নোংরা শার্ট দেখে স্নিগ্ধা কৌতূহলবশত বলল, কি হয়েছে? শার্টটা চেনা চেনা লাগছে। চৈতি দাঁতে দাঁত চেপে হাতের শার্ট ছুঁড়ে মারল মাঠে। পরক্ষণে অর্পণের কথা মনে হলেই তড়িঘড়ি করে হাতে নিল। অসহায় কণ্ঠে বলল, ভাগ্য খারাপ হলে সবাই সুযোগ নেয় স্নিগ্ধ। ওসব কথা বাদ দে, প্ল্যান বল। মোড ভালো নেই, হলে ফিরবো। একটু আগেই খুশিতে লাফাচ্ছিলি, এখন কি হলো? বলতেই হবে। জিনিয়ার কথার জবাবে শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে সংক্ষেপে বলল। স্নিগ্ধার চোয়াল শক্ত হয়ে যায়। রেগে বেফাস একটা গালি দিতে শ্রাবণ ওর মুখ চেপে ধরে বলল, অর্পণ ভাই শুনলে জানি মেরে দেবে। বলেই চৈতি ভেঙচি কাটল। শ্রাবণ ঠোক গিলে খুস্কো করে বিড়বিড় করে, তার থেকে কম কি জানিস? তার কথার আগে হাত চলে। তোর কি চরের কথা মনে নেই? ক্ষণাৎ চুপসে গেল চৈতি। হতাশ শ্বাস ফেলে মাথা উপর নিচ করলো। জিনিয়া ঠোঁট উল্টে বলল, এমপির ছেলে এত সব অল্প স্বল্প পাওয়ার থাকেই। এলাকা গরম কার জন্য? অর্পণ শেখের জন্যেই। কেউ তার বিরুদ্ধে কথা বললেই ছেলেপুলে ইচ্ছে মতো পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দেয়। চৈতি শুকনো ঢোক গিলে শ্রাবণের কথার জবাবে বলল, সত্যি এত খারাপ উনি? আমার ভয় করছে শ্রাবণ। আমি বেঁচে থাকতে ভয় কিসের? ফোঁস করে নিঃশ্বাস ফেলল চৈতি। স্নিগ্ধা ভেঙচি কেটে বলল, ওই অসভ্যকে ভয় পাওয়ার কি আছে? ওকে জাস্ট টিপে মেরে ফেলবো। ব্রেকিং নিউজ হবে, একটা বাচ্চা মেয়ের হাতে মারা পড়লো কুখ্যাত মাস্তান অর্পণ শেখ। তাছাড়া ওর মা কিন্তু মোটেও মাস্তানি সহ্য করতে পারে না, সারাক্ষণ ছেলেকে বকাঝকা করে। কিন্তু ওই বেহায়া অর্পণে কি লজ্জা আছে নাকি? কানেই তোলে না। পাত্তা তো দূরের কথা, নিজের মতো গা ঝাড়া দিয়ে ঘুরে মাস্তানি কোথাক করে। অজানা ভয়ে জিনিয়া খপ করে চৈতির হাত ধরে ভয়ার্ত মুখে তাকালো। শ্রাবণ ব্যাপারটা বুঝতে পেরে তুড়ি মেরে টপিক চেঞ্জ করে। অর্পণের কথা সমাপ্তি করে ওদের সাথে পাঞ্জাবি ম্যাচিং করে অনলাইনে অর্ডার করে দিল। আড্ডার তালে তালে চৈতির মুখেও হাসি ফুটে ওঠে। কিন্তু হাতের শার্টে চোখ যেতেই অজানা ভয়ে বুক কাঁপে তার। এমপি ছেলের সাথে ভুলেও দ্বিতীয়বার লাগা যাবে না, দূরে দূরে থাকতে হবে। তাদের শালিক পাখির নেকিচিরমিচির শব্দে দূর থেকে অর্পণ এক পলক তাকায়। স্নিগ্ধার সাথে চৈতিকে দেখে হনহনিয়ে ক্লাসে গেল। চৈতি বন্ধুদের বিদায় দিয়ে হলের দিকে পা বাড়ালো। আজ দীর্ঘ সময় আড্ডার ফলে বিকেল হয়ে গেছে। চারিপাশের মিষ্টি বাতাসে মনটাও ফুরফুরে। তাড়াহুড়ো পায়ে হলের সামনে যেতে সঙ্গে সঙ্গে তুষির দাঁত কেলিয়ে নিকটে দাঁড়ালো। লম্বা একটা সালাম দিয়ে বলল, ভাইজান খাইতে বইছে আপা, আপনি 5 মিনিট দাঁড়ান। হকচকিয়ে উঠে চৈতি আমতা আমতা করে বলল, মানে আমার গার্লফ্রেন্ড হবেন? রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বয়স কত তোমার? ইয়ে মানে সিনিয়র আপাদের প্রতি আমি জন্মগত ক্রাশ। আম্মাই কইছিল ছোটবেলা থেকেই আমি আপাদের খুব ভালোবাসি। চৈতি কিছু শক্ত এবং তিক্ত কথা বলার জন্য হাত উঠাতেই মনে পড়ল অর্পণের চালা আর কেমন হবে। তাছাড়া ছেলেটা যদি নালিশ জানে ওর নামে, তখন তো কেলেঙ্কারি ঘটে যাবে। এই অচেনা শহরে নিজেকে টিকিয়ে রাখার জন্য এসব অসভ্য ছেলেদের থেকে দূরে থাকাই শ্রেয়, যদি ভুলেও তার ক্ষতি করে দেয়। সম্মান এবং চরিত্র যে চৈতির কাছে ভীষণ মূল্যবান। রেগে যদি অর্পণ উল্টাপাল্টা কিছু করে
তবুও এমপির ছেলে বিধায় জেল ফাঁসি হবে না, কিন্তু চৈতির জীবনটা শেষ হয়ে যাবে, সাথে বাবা মায়ের স্বপ্ন। তাছাড়া এই পুচকে ছেলেও নিশ্চয়ই ওনার মতোই চরম অভদ্র। তাই ফোঁস করে নিঃশ্বাস ফেললো। সঙ্গে সঙ্গে উপস্থিত হলো অর্পণ। মেয়েটার সামনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতে দৌড়ে পালালো তুষিব। চৈতি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্পণ গলা ঝেড়ে সোজাসাপটা বলল, তুই এই হলে থাকস? বিরক্তে চোখ মুখ কুচকে গেল মেয়েটার। এই ছেলেটার মুখ থেকে তুই তুকারি বিদঘুটে ঠেকছে, তবুও অস্ফুট স্বরে বলে, আমার শার্টে 1 ইঞ্চি জনের দাগ না থাকে, মনে থাকবে? হুম। যদি ভুলেও আমার রাগে এই অবলা অসহায় শার্টের উপর ঝাড়িস, তাহলে তোর অবস্থা কি করবো আমি নিজেও জানি না। বলেই অর্পণ গাঢ় চোখে তাকালো। চৈতি ধৈর্য ধরে বলল, জানি যে গাল বাকি আছে ওই গালেও কষিয়ে চর মেরে লাল করে দেবেন, এবার যেতে দিন। অর্পণ তৎক্ষণাৎ উচ্চস্বরে হেসে ওঠে। মাথার চুলগুলো পেছনে ঠেলে ঠোঁট কামড়ে মৃদুস্বরে বলল, গুড, ভেরি গুড চুমকি। খাবে নাকি আমার হাতে চর? চৈতি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। এই বিপদ থেকে মুক্তি পেলেই সে রক্ষা পায়। উটকো ঝামেলায় কেন যেন তার সাথেই বাঁধে। অসহ্য। মেয়েটা তাকে সম্পূর্ণ উপেক্ষা করে চুপচাপ পাশ কেটে চলে গেল। অর্পণ থুতনিতে হাত বুলিয়ে বাম হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দামি সিগারেট বের করে। পুড়ে যাওয়া শুষ্ক ঠোঁটের ভাঁজে গুজে কপাল কুচকে লাইটার দিয়ে আগুন ধরাল। লম্বা একটা টান দিয়ে সেভাবেই নাক মুখ গিয়ে গোলাকার ধোঁয়া ছুটতে থাকে। আকাশের পানি ফু দিয়ে সব ধোঁয়া বের করে দিয়ে হাতের সিগারেটের আঙ্গুলে গুজে শটান হয়ে দাঁড়ালো। হঠাৎ ওষ্ঠে বাঁকা হাসি ফুটিয়ে চৈতি যাওয়ার পানে তাকিয়ে রইল। পরক্ষণে কি মনে করে চৈতি পেছনে ঘুরে ভেঙচি কাটতেই অর্পণ কপাল কুচকে তাকায়। মেয়েটা ফিক করে হেসে ভেতরে চলে গেল। নির্মল বাতাসে কিছুক্ষণ ধরে স্নিগ্ধা রিকশার জন্য অপেক্ষা করছে। আশেপাশের একটা রিকশাও তাদের বাসার দিকে যেতে রাজি নয়। কি এক ঝামেলা! শ্রাবণ জিনিয়া দুজনেই একসাথে চলে গেছে। স্নিগ্ধা উপায় না পেয়ে রাস্তার এপাশ ওপাশ হাঁটা ধরল। পরক্ষণে ভাবল অপেক্ষা করার থেকে বাকি পথ হেঁটে যাওয়াই শ্রেয়। তৎক্ষণাৎ সে পেছনে ঘুরে কাঁধের ব্যাগ শক্ত করে চেপে বাসার পথে হাঁটা শুরু করলো। প্রায় কিছু পথ হেঁটে যেতেই হঠাৎ সামনে তাকিয়ে দেখলো অর্ণব যাচ্ছে। স্নিগ্ধার মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে। আনন্দে হাত উঁচিয়ে ডাকার সময় মনে হলো হয়তো জরুরি প্রয়োজনে ছেলেটা কোথাও যাচ্ছে। গাল ফুলিয়ে ঘাড় ঘুরিয়ে নেয়। স্নিগ্ধা, আপনি হেঁটে যাচ্ছেন কেন? ভরাট গম্ভীর কণ্ঠে কানে বাড়ি খেতে স্নিগ্ধা থমকে যায়। অর্ণব রিকশা থেকে নেমে ঝড়ের গতিতে ওপাশ থেকে স্নিগ্ধার পাশে এসে দাঁড়ালো। কৌতূহলবশত বলল, রিক্সা পাচ্ছিলেন না? স্নিগ্ধা পূর্ব দৃষ্টি মেলল তার দিকে। মাথা বামে ডানে দিয়ে বুঝালো পায়নি। ছেলেটা হাসলো কিঞ্চিত। মুহূর্তে চোখ যেন সেই হাসিতেই আটকে গেল স্নিগ্ধার। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সে। অর্ণব ওপাশের রিকশা মামাকে হাঁক ছেড়ে ডেকে আনলো। স্নিগ্ধার উদ্দেশ্যে মিষ্টি করে বলল, আপনার কি আজ বাড়ি ফেরার ভীষণ তাড়া? মেয়েটা চটপট জবাব দেয়, না তো, কেন? আজকের স্নিগ্ধ বিকেলতে আমার মতো অথমকে সঙ্গ দেওয়া যাবে? বলেই অর্ণব দুহাত পেছনে ঠেলে হালকা ঝুঁকে এলো। স্নিগ্ধা অপ্রস্তুত হয়ে যায়। বিড়বিড় করে বলল, কিন্তু আপনার কাজ নেই? হুম, বাসে বোরিং ফিল করছিলাম, তাই বেরিয়ে পড়েছে। কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে এই বিকেলটা একা ঘুরলে তৃপ্তি আসবে না। আমার পাশে রিক্সা বসে ঘোরার জন্য আপনাকে লাগবে। প্রমিস, আজকে বিকেলের জন্য শুধু পার্টনার হয়ে যান। অত্যন্ত অনুরোধের সুরে কথাটা বলল। স্নিগ্ধা তার কথার মায়ায় এতটাই পিছলে পড়েছে যে মানা করতে পারল না। উস্কো কুস্কো করে মাথা চুলকে মৃদু হাসলো। বলল, শুধু আজকের জন্যই? এরপর কেন নয়? আপনি বললে অন্য একদিন না হয়ে আমি আপনার পার্টনার হব। আজ আমার পার্টনার আপনি। স্নিগ্ধার লজ্জায় কাচুমাচু করে ঠায় দাঁড়িয়ে রইল। অর্ণব ঠোঁট টিপে হেসে ফিসফিস করে বলল, মিস, এভাবে দাঁড়িয়ে থাকবেন? বিকেলে গোধূলির লগ্ন যে শেষ হতে চলল, জলদি রিক্সায় বসুন। অর্ণব হাতের ঘড়ি দেখে নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে রিকশার একপাশে উঠে বসলো। চোখের ইশারা করতে স্নিগ্ধা ধীর পায়ে উঠে তার পাশে চেপে বসে। মাথা বাঁকিয়ে লজ্জায় মেয়েটি অন্যদিকে তাকিয়ে আছে। অর্ণব ব্যাপারটা ধরতে পেরেই অধর বাঁকিয়ে হাসলো। ম্যান পারফিউমের কড়া ঘ্রাণে ধীরে ধীরে এক ঘোরে মাতাল হয়ে যাচ্ছে মেয়েটা। ঘ্রাণ নাসিকায় পৌঁছাতেই মনে হচ্ছে মাথা ধরিয়ে দিচ্ছে অদ্ভুতভাবে। নাক টেনে জোরে শ্বাস নিতেই মন ভরে উঠল। অজান্তেই আর চোখে দেখল যুবকটা সাদা শার্ট প্যান্ট ইন করে পড়েছে। হাতা ফোল্ড করায় রগগুলো শিরায় স্পষ্ট চোখে বিঁধে যাচ্ছে। ছেলেটার সুঠাম দেহ থেকে শুরু করে তার নজর হাত থেকে গলার অ্যাডামস অ্যাপলে পড়তেই শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে নেয়। অর্ণব ঘাড় বাঁকিয়ে অস্বস্তি ভরা মেয়েটার ক্লান্ত মুখ শুকিয়ে যাওয়া ঠোঁট সূক্ষ্ম নজরে খেয়াল করল। মাথার অবাধ্য চুলগুলো এলোমেলো হয়ে শীতল বাতাসের তালে সারা মুখে ঘুরে বেড়াচ্ছে। কোলের ব্যাগটা দুহাতে এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে এই বুঝি হারিয়ে গেল। সবই তীক্ষ্ণ চোখে পরখ করে বাঁকা হাসলো অর্ণব। চারিপাশ মনোমুগ্ধ পরিবেশ। পিচঢালা রাস্তার দুপাশে সারি সারি বড় গাছ। কোনো এক আর্টিস্ট হয়তো তাদের গায়ে পছন্দ মতো সাদা রঙে আঁকুবাকু করেছে।
গাছের পাতার ভরে উঠেছে সেই পথ। হাঁটার তালে তালে মর্মর শব্দের ছন্দ তৈরি হয়ে ক্ষণিকে মিলিয়ে যাচ্ছে। সামনের বিরাট এক ঝিলে নৌকা ভেসে যাচ্ছে অগণিত। কিছু কিছু নৌকা ঘাটে বেঁধে রাখা। চারিপাশের মনোমুগ্ধ পরিবেশ মুহূর্তেই মন ভালো করার জন্য যথেষ্ট। এই জায়গাটায় প্রতিনিয়ত নানান রকম মানুষ এসে বিশেষ করে সময় কাটানোর জন্য ভিড় জমায়। নিজের প্রিয় মানুষের সঙ্গে যদি হয় নৌকা ভ্রমণ, সঙ্গে এক কাপ ধোয়া ওঠা চা কিংবা পাশাপাশি হাঁটা, তবে জীবনে আর অপূর্ণতা রইল কই? পূর্ব দিকে প্রতিটি কাঠের বেঞ্চেই খানিক দূরত্ব রেখে পরপর সাজিয়ে রাখা সেই স্থানে কপত কপতি নয়তো ফ্যামিলি মেম্বার আপন মনে বসে আড্ডার ঝুলি খুলে বসে। সময়টা যেন মুহূর্তেই কেটে যায়। কত শত মানবের হৃদয়ে সুখের কথা, ব্যথার কথা, সবই যেন এই গাছ, ঝিল এবং বেঞ্চে সাক্ষী। কিছু ব্যর্থ প্রেমের গল্প তাদেরই জানা। কিন্তু সুখের সময়গুলো এত দ্রুত চলে যায় কেন? প্রিয় মানুষ থাকলে বুঝি এত শীঘ্রই সময় ঘনিয়ে যায়। স্নিগ্ধা চোখ বুজে ঝিলের পানির কলকল ধ্বনির সঙ্গে আশেপাশের মানুষের খিলখিল হাসি অনুভব করতে ব্যস্ত। আজ যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হওয়ার পালা। কাঠের সেই বেঞ্চিতে পাশাপাশি বসে আছে অর্ণব এবং স্নিগ্ধা। সামনেই প্রচণ্ড পানির স্রোতে পালতোলা নৌকায় চড়ে ভেসে বেড়াচ্ছে কিছু প্রেমিক প্রেমিকা কিংবা বন্ধুমহল। রিকশায় বসে স্নিগ্ধাকে চুপচাপ থাকতে দেখে অর্ণব দীর্ঘক্ষণ পর জিজ্ঞাসা করেছিল, আপনি কোথায় যাবেন মিস? প্রিয় কোনো জায়গা আছে? স্নিগ্ধা লাজুক ভঙ্গিতে মাথা দুপাশে নাড়িয়ে প্রত্যুত্তরে বলেছিল, যেহেতু আমি আজকের জন্য আপনার পার্টনার, সেই হিসেবে আপনার পছন্দ অনুযায়ী স্থানে যাওয়া উচিত। তৎক্ষণাৎ অর্ণবের মাথায় আসে এই জায়গার কথা। নিরিবিলি শান্তির স্থান, যেখানে স্মৃতি হিসেবে রয়েছে অনেক ঘটনা। সেগুলো কি ভোলা যায়? কলেজ ছুটির পর সব বন্ধুরা দল বেঁধে নৌকায় চড়ে বেড়ানো, বাচ্চাদের মতো লাফালাফি করে মাঝিকে বিরক্ত করাও ছিল নিত্যদিনের রুটিন। আর ওই যে এক নারী, নাম যেন কি, ও মীরা। কলেজ লাইফের প্রথম ভালো লাগা, প্রথমত বন্ধু থেকে ক্ষণিকের ভালোবাসার মানুষ। স্বপ্নের মতো জীবন এসে হঠাৎই যেন এই জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেল। তবে এসেছিল কেন? ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখানোর জন্যে। এরপর সেই স্বপ্ন নিজেই গলা টিপে হত্যা করে চলে গেল নিষ্ঠুর রমণী। অথচ এখানে তাদের ভালোবাসার কত মুহূর্তই না সাক্ষী আছে। মেয়েটা কি সব ভুলে গেছে? আর্মিতে জয়েন করার পর আর খবর পাওয়া যায়নি। সব বন্ধুরা মীরার কথা হলেই এড়িয়ে যেত। এভাবে একসময় তার প্রিয় সব বন্ধুরাও হারিয়ে গেছে। এত কিছুর পরেও এই স্থান ভোলা যায়? আজ অনেক বছর পর অর্ণব কিছু না ভেবে স্নিগ্ধাকে নিয়ে এসেছে। আসার পর থেকেই দুজনাই চুপ। মেয়েটা চারিপাশে নির্মূল পরিবেশ পেয়ে তাদের মতোই শীতল নরম হয়ে গেছে। হেঁটে বসে অনুভব করছে স্নিগ্ধ চারিপাশ। অর্ণব মেয়েটার বাচ্চামো দেখে যাচ্ছে নিশ্চুপে। কেন জানি কথা বলতে ইচ্ছা করছে না। দীর্ঘক্ষণ পর অর্ণব বেঞ্চ থেকে উঠে অল্প দূরের দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আসলো। পাশে বসে স্নিগ্ধার হাতে দিয়ে বলল, আপনি না বললে আমি শুনবো না, কারণ সব পুরুষই জানে মেয়েরা এখানে আটকায়। আই মিন আইসক্রিম। মিটিমিটি হাসলো স্নিগ্ধা। ছো মেরে হাতে নিয়ে আইসক্রিম খেতে খেতে উত্তর দিল, এমন মজার খাবার আমি জীবনেও দ্বিতীয়টা পাইনি। আপনার কি জানা আছে আইসক্রিম ব্যতীত অন্য কি জিনিস এত মজার? অর্ণব হেসে ফেলল। দুজনার অল্প কথা বলার মাঝে স্নিগ্ধার চোখ গেল পাশে একটা ছেলের সঙ্গে থাকা মেয়েটাকে আবেশে গালে চুম্বন করল। মুহূর্তে লজ্জায় চোখ ফিরিয়ে নিল সে। কিন্তু অর্ণবের চোখ এক বিন্দুও সরল না, বরং জেদ করে চুপচাপ সেই কাপলদের খুনসুটি আর চোখে লক্ষ্য করল। স্নিগ্ধা চটপট ধরে ফেলল অর্ণবের নজর। মনে মনে বকেও দিল সে। অন্য কারো স্পেশাল মোমেন্ট কেন দেখতে হবে? তারা যদি বুঝতে পারে তখন কি ভাববে? কটমট করে তাকে অর্ণবের চোখের সামনে তুড়ি বাজালো। তৎক্ষণাৎ নিঃশব্দে হেসে ভ্রু নাচিয়ে স্নিগ্ধার পানে গভীরভাবে তাকালো। আর কথা হলো না দুজনার। মেয়েটির খাওয়া শেষে হাতের ঘড়ি দেখে নিল সামনে। ঝিলের দিকে তাকিয়ে মৃদু স্বরে অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আপনি নৌকা চড়তে ভয় পান? এমন উদ্ভট চিন্তা মাথায় আসার কারণ? কথার পিঠে প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হলো স্নিগ্ধা। ইতস্তত বোধ করে মেকি হেসে বলল, না মানে কোনো কারণ নেই, অনেক ছেলে ভয় পায়। বলেই হাত ঘষতে লাগলো। অর্ণব সূক্ষ্ম চোখে লক্ষ্য করে হাসলো নিঃশব্দে। বেঞ্চ থেকে উঠে ঝিলের দিকে যেতে যেতে বলল, সবার সঙ্গে আমার তুলনা? আপনি একজন আর্মিকে জিজ্ঞেস করছেন সামান্য নৌকায় চড়তে ভয় পাই কিনা। ব্যাপারটা হাস্যকর নয়? তবে শুনুন, প্রথমত আমি কিন্তু ছেলে নই, তাকড়া বলিষ্ঠ দেহের একজন যুবক হয়ে গেছে। অল্প থামলো অর্ণব, অতঃপর স্পষ্ট স্বরে বলল, দ্বিতীয়ত, ঝিলে ভাসে নৌকায় উঠে ঘুরতে চাইলে কুইক। আজ সন্ধ্যা পর্যন্ত নৌকা বিলাস করব। ফ্রিতে আপনার ছোটখাটো ট্যুর হয়ে গেল। কি বলেন, যাবেন না? বুদ্ধিমান এই সুযোগ হাতছাড়া করে না। আমি জানি আপনি খুব বুদ্ধিমান, সঙ্গে চতুর। যেহেতু এসেছি, তবে নৌকায় না চড়ে ঘরে ফিরলে অনেক কিছু মিস হবে। বলেই অর্ণব হনহনিয়ে মাঝির সাথে কথা বলে ভাড়া করলো নৌকা। স্নিগ্ধা তো খুশিতে আত্মহারা। একদিকে সন্ধ্যায় ঘুরে বেড়ানোর খুশি, অপরদিকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে মায়ের কঠিন জবাবদিহি।
তবে এই সুন্দর একটা দিনের জন্য মনে মনে কঠোর বকাঝকা শোনার প্রস্তুতিও নিয়ে নিল, যা হবার হবে। কিন্তু এই দিন এই সময় পাওয়া যাবে না। তার থেকে বড় কথা, পাশের মানুষটাকে পরেও কি পাওয়া যাবে? যদি ভুলেও হারিয়ে যায় তখন আফসোস করতে হবে আজকের দিনটার জন্য কেন মানুষটার আবদার ফিরিয়ে দিয়েছিল। প্রতিনিয়ত সেই বিষাক্ত আফসোসের থেকে এই সুন্দর মুহূর্ত কাটানোই শ্রেয়। এর বিপরীতে মায়ের বকুনি গ্রহণযোগ্য। নৌকায় পাশাপাশি বসে আছে দুটি মানবী। তাদের হৃদয়ের প্রশান্তির শব্দ এতই গভীর, মনে হচ্ছে এই বুঝি মাঝি শুনে ফেলল। অর্ণব বহুদিন পর প্রকৃতির কলকল ধ্বনি শুনে চোখ বন্ধ করল। স্নিগ্ধা আশেপাশে দৃশ্য ক্যাপচার করতে ব্যস্ত। চঞ্চল রমণীর ন্যায় ঘুরে ঘুরে ছবি তুলছে। সে মানতে বাধ্য পাশের মানুষটা কতটা রুচিশীল, অত্যন্ত সুন্দর মনের মানুষ। মেয়েটা খুশিতে অর্ণবকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনি জোর না করলে এত সুন্দর মনোরম স্থানের দর্শন পেতাম না। কখন অনুভব করা হতো না এই প্রকৃতি। জীবনের রঙিন কিছু মুহূর্ত বুঝি হুট করে চলে আসে। আজকের এই বিকেল, আশেপাশে স্নিগ্ধ পরিবেশ, আমার জীবনে বেস্ট স্মৃতির মধ্যে একটা। এগুলো কখনো ভুলবো না। এই সময়টা মনে হচ্ছে সব থেমে যাক, আমি এখানেই থেকে যাই, প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হই। বলে স্নিগ্ধা দুই হাত দুপাশে মেলে খুশিতে চিৎকার করে উঠল। অর্ণব তা তীক্ষ্ণ নয়নে লক্ষ্য করে বুকের বাঁ পাশে ডান হাত চেপে ধীর কণ্ঠে বলে উঠল, আপনার হাসির ঝংকারে কেউ একজন খুন হয়ে যাবে অতি শীঘ্রই, প্লিজ আস্তে হাসুন। অর্ণব হেসে উঠে পাশের সুন্দরী রমণীর হাসোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। সে কি ভেবেছিল আজকের বিকালটা এমন হবে? হুট করে দেখা হওয়ার পর মেয়েটার সাথে এত সুন্দর মুহূর্ত কাটাবে। আসলে প্রতিটা মানুষের জীবনই অদ্ভুত। আমরা আগে থেকে যা কল্পনা করি আল্লাহ তাআলা তার থেকে 3 গুণ বেশি দেয়। আমাদের অজান্তেই তিনি দারুণ কিছু কল্পনা করে রাখেন। স্নিগ্ধা শুধু সেলফি তুলছে দেখে অর্ণব বিড়বিড় করল, সুন্দরী রমণীর সাথে বিকেলের সময় কাটিয়ে নিজেকে আজ ধন্য মনে হচ্ছে। স্নিগ্ধা ছবি তোলার কাজে ব্যস্ত, কানে পৌঁছায়নি সেই কথা। অর্ণব কিছু সময় পর হঠাৎ আগ্রহী স্বরে বলল, স্নিগ্ধা, যদি কিছু মনে না করেন আমি কি ছবি তুলে দিতে পারি? স্নিগ্ধা খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, অবশ্যই। কথা বলতে দেরি কিন্তু ফোন হাতে ধরিয়ে দেওয়া দেরি নয়। চট করে ফোন অর্ণবকে দিল। এতক্ষণ মেয়েটা যেন মনে মনে এটাই চাইছিল, শুধু ইতস্তত বোধ এবং লজ্জায় গলা আটকে ছিল কথাটা। স্নিগ্ধা নৌকার একদম মাথায় বসে নানান রকম ভঙ্গি করতে লাগলো। অর্ণব চুপচাপ প্রতিটা ছবি তুলে দেয়। দুজনের অল্প সুইট মুহূর্ত কেটে যখন সন্ধ্যা নেমে আসে জমিনে, তখন অর্ণব তাড়াহুড়ো করলো বাসায় ফেরার জন্যে। কিন্তু সঙ্গে সঙ্গে বাদ সাধে স্নিগ্ধা। গাল ফুলিয়ে মেকি অভিমান করে বলল, আর একটু থাকি প্লিজ। আম্মু এমনিতেও জেনে যাবে, এখন গেলেও বকাবকি করবে, একটু পরে গেলেও বকাবকি করবে, তাহলে দেরিতে গেলে কি ভালো নয়? কিন্তু অত্যন্ত চিন্তিত মুখে বলল অর্ণব। মেয়েটি মুখ বাঁকিয়ে বলল, কোনো কিন্তু নয়, আপনি চুপচাপ বসুন তো, ছবি তুলবেন, আসুন ছবি তুলে দিই। তবুও মেয়েদের মতো ঘ্যান ঘ্যান করবেন না। কি আশ্চর্য, আপনার প্রবলেমের কথা ভেবেই তো ঘ্যান ঘ্যান করলাম। অর্ণবের কণ্ঠে ছিল মাত্রারূপ অবাকের সুর। তা শুনে স্নিগ্ধা বুঝিয়ে বলল, নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। সেই কথা মতোই চারিপাশে আবছা আবছা আলোয় তারা ভেসে যেতে লাগলো ঝিলের ভাটি দিকে। মেয়েটির খুশিতে ইচ্ছে করছে বাচ্চাদের মতো লাফালাফি করতে। পানিতে হাত ডুবিয়ে দুষ্টুমির তালে মেতে উঠল। অর্ণবের দিকে পানি ছুঁড়ে খিলখিল করে হেসে ওঠে। অর্ণব কটমটিয়ে তাকিয়ে বলে, স্নিগ্ধা, থামবেন নাকি ভর সন্ধ্যা বলে ঝেলে চুপিয়ে মারবো? চুপচাপ শান্ত হন বলছে। আমি কিন্তু দুষ্টুমি জানি। তাই নাকি? দেখি তাহলে। বুঝে বলছেন? আমার ভয়ে জড়িয়ে ধরবেন না তো? বলেই অর্ণব ভ্রু নাচিয়ে বাঁকা হাসলো। ছেলেটার কথায় তৎক্ষণাৎ বুক ধক করে উঠে তার। ঝিলের পানিতে নাড়ানো হাত তৎক্ষণাৎ থেমে গেল। সে বিস্মিত নয়নে তাকিয়ে আছে। মেয়েটার দুই নয়নে অতিরিক্ত হতভম্ব ভঙ্গি লক্ষ্য করে অর্ণব মনে মনে হাসলো। তার টেকনিক কাজে দিয়েছে। সে পেরেছে স্নিগ্ধাকে থামাতে, হোক সেটা একটু বেফাস কথাবার্তা, নইলে যে মেয়েটা থামতই না। মাঝে মাঝে এসব ট্রিক্স খাটানো যায়। সে ঠোঁট বাঁকিয়ে ভ্রু উপর নিচ করতে হুঁশ ফিরতে স্নিগ্ধায় লজ্জায় মরিমরি অবস্থা। সে চোখ বন্ধ করে মাথা ঝাঁকিয়ে চুপ করে রয়। আর চোখে অর্ণব খুবই সূক্ষ্ম নজরে পরখ করল। ভাবল, এই চঞ্চল রমণীয় লজ্জায় আড়ষ্ট হতে পারে? কি অবিশ্বাস্য কথা! প্রতিদিন খুব ভোরে ওঠা চৈতির এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। রাত জেগে পড়াশোনা কমপ্লিট করেই তবে সে ঘুমাতে যায়, আবার ফজরের ওয়াক্তেই উঠে পড়ে। গ্রামে থাকাকালীনও এটাই ছিল তার রুটিন। পড়াশোনার পাশাপাশি মায়ের হাতের কাজে সাহায্য করা, একসাথে নামাজ পড়াও ছিল নিত্যদিনের তালিকায়। বরাবরের মতো চৈতি ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পড়তে বসলো। আজ সেই দিন, যে দিনের জন্য এই কয়েকদিন বন্ধুদের মাঝে ছিল উত্তেজনা উৎকণ্ঠা। নবীন বরণে নিজেদের
স্পেশালভাবে সাজানোর পাশাপাশি স্টেজ কাঁপিয়ে গান উপস্থাপন এবং নাচে অংশগ্রহণ করে ফাটিয়ে দেওয়া। ছোটবেলা থেকেই চৈতির মনোবল দৃঢ় ছিল। স্কুল কলেজের সবগুলো ফাংশনে অ্যাটেন্ড করাও এক প্রকার সাহসের মধ্যে পড়ে। চৈতি মনে প্রাণে বিশ্বাস করত সবকিছুতে অংশগ্রহণ করা উচিত। সফল হওয়ার চেয়ে ইচ্ছে শক্তি বড় বিষয়। কিন্তু দূরের ভার্সিটিতে প্রথম অনুষ্ঠানে তার খুবই নার্ভাস লাগছে। এত হাজার মানুষের মাঝে কিভাবে স্টেজের সামনে দাঁড়াবে সেটাই কয়েকদিন প্র্যাকটিস করেছে। কিঞ্চিত ভুল হয়ে আবারও লজ্জায় না পড়তে হয়। সকাল 7:30টার মধ্যেই গোসল সেরে ব্রেকফাস্ট করলো। তার রুমমেট পরিশ্রমী তাহিয়ার সাথেও ইদানিং খুব ভালো সম্পর্ক হয়েছে। ছোট বোনের মতো স্নেহ করে চৈতিকে। ওই দিন অর্পণের শার্ট হাতে নিয়ে হলে ফিরে আসার পর তাহিয়া সন্দিহান দৃষ্টিতে প্রশ্ন করেছিল। চৈতি ইতিউতি করে মস্তক নত রেখে শুধু বলেছিল, অর্পণ শেখের শার্ট আমার ভুলের জন্য নষ্ট হয়েছে, তাই আমাকেই হাতে ধরিয়ে দিয়েছে পরিষ্কার করার জন্য। ফাইনাল ইয়ারের অর্পণ শেখ, ওই যে সমুদ্রের বন্ধু বখাটে ছেলেটা? তাহিয়ার রাগান্বিত এবং বিরক্ত কণ্ঠস্বরে চৈতি ভয়ে শুধু মাথা ঝাঁকিয়ে চলে গেছে। রাতে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে তাহিয়া চৈতিকে আদর করে বলেছে, এ শহরে ভালো মানুষের চাইতে খারাপ ইতর লোকের সংখ্যা বেশি চৈতি। আমি তোমার বড় বোনের মতো, তুমি খুব মেধাবী ও পরিশ্রমী। এই জায়গায় পৌঁছানোর আগে কত শত কষ্টের গল্প তোমার ভেতরে লুকিয়ে আছে, আমি কিছুটা হলেও অনুভব করি। তবে শোনো, নিজেকে শক্ত রাখতে হবে, কাদা পানিতে পা ফেলা যাবে না, তাহলে একসময় তোমার সব স্বপ্ন মরীচিকার মতো হাওয়ায় হয়ে যাবে। আমি খুব করে চাই আন্টি আঙ্কেলের গর্বের কারণ হও। একদিন সাফল্যের উচ্চতায় পৌঁছে নিজেকে নিজের জায়গায় বুঝে নাও, দেখিয়ে দাও সবাইকে চৈতি দুর্বল নয়। তাই ভুল পথে না হেঁটে সাফল্যের পথে হাঁটো। আমি জানি এসব কথা তোমার ভালো লাগছে না, তবে এতদিন এক রুমে থেকে তোমাকে যতটা পড়তে পেরেছি, আমি চাই না তুমি ওদের সঙ্গে নিজেকে জড়াও। ওরা এই শহরে তাদের পাওয়ারে চলে, তাদের পরিবার রাজনৈতিক নেতা নয়তো স্বনামধন্য বড় লোক। এখানে আমি তুমি সাধারণ মানুষ, ওদের কিছুই হবে না। আমাদের মতো মধ্যবিত্ত ক্যারিয়ারদের এবং জীবন দুটোই নষ্ট হয়ে যাবে। আমি চাই তুমি অর্পণের থেকে নিজেকে দূরে রাখো। ওরা কিন্তু একদমই ভালো নয়, ভার্সিটির প্রতিটা মেয়েকে জ্বালিয়ে মারে। তাছাড়া ওই সমুদ্র তো একেবারে প্লে বয়। চৈতি মন দিয়ে শুনেছে তাহিয়ার কথা। মেয়েটার মিষ্টি করে বুঝানোতে একটাও ভুল খুঁজে পায়নি সে। এরপর থেকে চৈতি দূরত্ব রেখে চলছে। পরের দিন শ্রাবণকে দিয়ে যখন শার্ট পাঠালো তখনও কত রাগ অর্পণের, যেন তার মান সম্মানে লেগেছে বিষয়টা। কেন মেয়েটা নিজে এসে তার হাতে তুলে দিল না? কেন দুটি ভালো কথা বলল না? নষ্ট করার সময় মনে ছিল না এই শার্ট এত সস্তা নয়? এভাবে যে কেউ হাতে ধরতে পারে না। বন্ধুর হাতে ধরিয়ে দিয়ে কি সে বেঁচে যাবে? রেগে এসে দাঁত চেপে শ্রাবণকে বলল, তোর বান্ধবী কই? এই মুহূর্তে ডাক। শ্রাবণ ভয়ে থতমতকে নিচু কণ্ঠে উত্তর দিল, একটু ব্যস্ত ভাই, উপস্থাপনের টপিক নিয়ে, তাই রিহার্সাল করছে। অর্পণ কটমট করে তাকায়। শ্রাবণের টি শার্ট খামচে ধরে শাসিয়ে বলেছিল, 10 মিনিটের ভেতরে আমার সামনে দেখতে চাই। যদি না আসে তোর এই মুখ থেতলে দেব। অর্পণের হাত থেকে ছাড়া পেয়ে শ্রাবণ ধুরু ধুরু বুকে ক্লাসের সামনে আসলো। দেখতে পেল চৈতির ভয়ার্ত মুখ। মেয়েটাও এতক্ষণ দূর থেকে লুকিয়ে দেখছিল। শ্রাবণের চুপসে যাওয়া মুখ দেখে চৈতি দাঁত দিয়ে নখ খুঁটে অস্ফুট স্বরে বলল, বাজেভাবে ফেসে গেলাম। ওই ছেলেটার হাত থেকে রেহাই কিভাবে পাবো দোস্ত? কেন তোরা সব সময় ভয়ঙ্কর বিপদে আমাকে ফাঁসিয়ে দিস? শ্রাবণ ফোঁস করে নিঃশ্বাস ফেলে চৈতিকে দ্রুত যেতে বলল। হাতে মাত্র 4 মিনিট সময়। যদি এরপর সত্যি সত্যি তার মুখ থেতলে দেয় তখন কি উপায়? অর্পণ শেখকে দিয়ে বিশ্বাস নেই। চৈতি মনে মনে ভয় পেল। বুকে আকাশসম সাহস নিয়ে অর্পণের সামনে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, কি বলবেন বলুন, আমাকে যেতে হবে। এত কিসের তারা? জামাইয়ের কাজ শেষ, তুই আমার শার্টকে অবহেলা করিস। ওই বাল সালারে দিয়া আমার শার্ট পাঠাইলে ভয় করলো না? তোরে যদি এখন কোষের চর মারি কি করবে? অর্পণ চৈতির মুখের দিকে কটমটিয়ে তাকিয়ে রাগান্বিত গলায় পড়ল। চৈতি ঘামতে শুরু করে। বাম হাতের উল্টো পিঠ দিয়ে কপাল মুছে নিচু স্বরে বলল, দুঃখিত, মাফ করবেন আমাকে। সত্যি এত কিছু ভেবে আমি ওর কাছে শার্ট পাঠাইনি, তাহলে হয়তো আমি নিয়েই আসতাম। অর্পণের ভ্রু কুঁচকে গেল। চটপট বলল, হয়তো মানে কি? বল, আমিই নিয়ে আসতাম। চৈতি হালকা ঢোক গিলে বলল, আমি নিয়ে আসতাম। এবার যাই, আমার দেরি হচ্ছে। যা বাল। চৈতি সেই দিনের পর থেকে আর কথা বলেনি।
অনুষ্ঠানের ব্যস্ততায় অর্পণেরও সময় হয়নি। সারাক্ষণ প্যান্ডেল, স্টেজ এবং লাইটিং সহ বিভিন্ন কিছু আয়োজনের কাজে ব্যস্ত ছিল। স্নিগ্ধা বান্ধবীদের সঙ্গে ম্যাচিং করা শাড়ি পরে নিল। মিষ্টি তাকে সাহায্য করলো শাড়ির কুচি ধরায়। মেয়েটি হালকা মেকআপ করে ঘন চুলগুলো ভালোভাবে আঁচড়ে ছেড়ে দিল। শুধু কানের পেছনে কালো ক্লিপ দ্বারা বেলির গাজরা লাগিয়ে রেডি হয়ে নেয়। ব্রাশ পিঙ্ক রঙের শাড়িটা যেন ফর্সা গায়ে দ্বিগুণ উজ্জ্বলতা বাড়িয়ে দিয়েছে। স্নিগ্ধা আয়নায় নিজেকে দেখে চুরি পরার মাঝে শুনতে পেল মিষ্টি টিপ্পনি কথা। রানু মণ্ডলকেও তোর থেকে 7 গুণ সুন্দর লাগে। এই সাজে তুই ডান্স করবি? ছেলেরা টাস্কি খেয়ে পড়া তো দূর, মুখ মুচড়ে ছিছি বলবে। স্নিগ্ধার মুহূর্তে রাগ উঠে যায়। পেছনে ঘুরে দাঁতে দাঁত চেপে তাকাতে খিক করে হেসে দৌড়ে পালায় মিষ্টি। স্নিগ্ধা পার্স ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে এসে মিষ্টির উদ্দেশ্যে বলল, আজকের পর থেকে আমার জিনিসে হাত দিয়ে দেখিস, খুন করে ফেলবো মিষ্টির বাচ্চা। তোর মতো করলা জুসকে মিষ্টি নাম রেখেছে কেন আম্মু? শয়তান একটা, থাপড়ে কান গরম করে দিব। মিষ্টি ভেঙচি কাটলো, বিড়বিড় করলো, তুই শাকচুন্নি হয়ে যদি স্নিগ্ধা হতে পারিস, তবে আমি করলা হয়ে মিষ্টি হতে পারি। জঙ্গলি একটা। স্নিগ্ধার আয়েশা জামানকে বলে বেরিয়ে পড়ল ভার্সিটিতে। হনহনিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হয়ে যায় জামিল শেখের সাথে। আঙ্কেলের পেছনে অর্ণব আছে। প্রথমে আঙ্কেলকে দেখে মৃদু হেসে সালাম দিল। পেছনে অর্ণবের পানে চোখ যেতে লজ্জা পেল সে। চোখ নিচু করে পা বাড়ালো সিঁড়িতে, কিন্তু অর্ণবের চোখ যেন অজান্তেই পলকহীনভাবে আটকে গেল। সে হা করে তাকালো মেয়েটার দিকে। আজ প্রথম শাড়িতেই মোহনীয় নারীকে দেখে তার হৃদয়ে ঝড় বয়ে যাচ্ছে। খোলা চুলগুলোর সঙ্গে মুখের হালকা মেকআপে ঘোর লেগে গেল তার। সে নির্লজ্জের মতো তাকিয়ে রইল। চোখের চশমা খুলে আনমনেই বলে ফেলল, অপূর্ব, আজ মানতেই হচ্ছে শাড়িতে নারীর সৌন্দর্য। স্নিগ্ধার কানে তৎক্ষণাৎ সেই কথা বাজল। সে লজ্জায় লাল হয়ে চট করে পেছনে ঘুরে। পরক্ষণে দুজনের দৃষ্টি একত্রিত হয়ে যায়। অর্ণব নিজের মুখের বিরুদ্ধে হতভম্ব হয়ে গেল। সে অজান্তেই কি সব বলে ফেলল। লজ্জায় অপ্রস্তুত হয়ে থতমত খায়। শালার আজকাল নিজের মনও নিজের কাছে কন্ট্রোলে থাকে না। কি সব মুখ ফসকে বেরিয়ে যায়। কিছু বললেন? স্নিগ্ধার প্রশ্নে আরো অপ্রস্তুত হয়ে গেল সে। চশমা চটপট চোখে ঠেলে মেয়েটার কৌতূহল নয়নের দিকে তাকিয়ে অর্ণব আমতা আমতা শুরু করলো। বলল, ওই মানে আপনাকে সুন্দর দেখাচ্ছে। ভার্সিটি যাচ্ছেন নাকি? তাহলে দেরি না করে বেরিয়ে পড়ুন। স্নিগ্ধা লাজুক হেসে বড় বড় পা ফেলে নেমে চলে যায়। অর্ণব দ্রুত আশেপাশে তাকিয়ে গায়ের শার্ট ঠিকঠাক করে গলা খাকড়ি দিল। কেমন জানি অস্থির অস্থির লাগছে, গলা শুকিয়ে আসছে অদ্ভুতভাবে। একবার পেছনে ঘুরে স্নিগ্ধাকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, মেয়েটা চলে গেছে। এই মুহূর্তে মেয়েটা তার সামনে থাকলে হয়তো সে অপ্রত্যাশিত ঘটনার জন্য লজ্জায় পড়ত। এছাড়া লজ্জায় পড়া বাকি আছে কই। ছেলেটা মাথা চুলকে মনে করলো বাবার কথা। তৎক্ষণাৎ সামনে দেখতে না পেয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। যাক, বাবা আগেই চলে গেছে, এসব লক্ষ্য করেনি। অর্ণব রুমে প্রবেশ করে দেখল অর্পণ আজ সতেজ মেজাজে আছে। ফুরফুরে মনে গায়ে একটা অর্ণবের পাঞ্জাবি জড়িয়েছে। মাথার কোকড়া লম্বা চুলগুলো চিরুনি করতে ব্যস্ত। অর্পণের হাজারটা পাঞ্জাবি থাকার পরেও এই অনুষ্ঠানে ভাইয়ের পাঞ্জাবি পরার টেকনিকটা মাথায় ঢুকাতে পারল না অর্ণব। সে হাত বুকে আড়াআড়ি ভাবে গুজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখতে লাগলো অর্পণকে। ছেলেটা হাতে দামি ঘড়ি পরল, চোখে স্টাইলিশ নতুন কেনা চশমা পরে উড়াধুরা পারফিউম স্প্রে করে গাল ভরে হাসলো। পেছনে অর্ণবকে ভোতা মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আয়নার মাঝ থেকে নজর রেখে বলল, নির্লজ্জের মতো ভাই দেখে তাকিয়ে আছিস কেন? আগে কখনো আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখিসনি? অবশ্যই এই শহরে একমাত্র হ্যান্ডসাম, সুদর্শন এবং ডেশিং ছিল শুধুমাত্র আমি। তাই বলে তুই বেহার মতো নজর দিয়ে গিলে খাওয়ার দরকার নেই। তোর কি লজ্জা করে না? এই দুষ্ট দৃষ্টিতে শুধু বিয়ে করা হালাল বউকে দেখতে হয়, নিজের মায়ের পেটে যমজ ভাইকে নয়। জগনামা, আমার মেজাজ কিন্তু চটে যাচ্ছে। বেশি তিরিং বিরিং করলে গলা কিন্তু টিপে দেবো। অত্যন্ত আজকের দিনটা নষ্ট করার মুড নেই আমার। অর্ণবের এতক্ষণে রাগ এবার মাথাচাড়া দিয়ে উঠল। একটু আগে শান্ত মেজাজ খারাপ হলো মুহূর্তেই। দাঁতে দাঁত শক্ত করে তেড়ে গিয়ে অর্পণের গলা চেপে বলল, আমার নতুন পাঞ্জাবি পরেছিস কেন? তোরগুলো কই? কাবাটে 1000টা পাঞ্জাবি রেখে তুই আমার পছন্দের পাঞ্জাবিতে হাত দিয়েছিস। নিজের জিনিসে তো হাত দেওয়া দূর, নজরও দেওয়া যায় না, অথচ আমার পছন্দের জিনিস দেখলে তুই হামলে পড়িস। এখনই খুলবি তুই। অর্পণ ঠোঁট এলিয়ে ভেঙচি কাটল। হাত উঁচিয়ে নিজের গলা থেকে অর্ণবের হাত ছাড়িয়ে উল্টো ছেলেটার গায়ের শার্টের কলার ঠিকঠাক করে দুহাতে কাঁধে চাপড় দিল। ভ্রু নাচিয়ে বলল, কুল ম্যান, অযথা হাইপার হচ্ছিস কেন? রিল্যাক্স বেবে, মেয়েদের মতো ন্যাকামি করিস না। তোর জিনিস মানে আমার, কিন্তু অর্পণের জিনিস মানে শুধুমাত্র তার। বলেই দাঁত বের করে হাসলো সে। অর্ণব ফট করে বলে উঠল, আমার বউকেও তুই চিনে নিতে চাইছিস? হাত পা ভেঙে লকাপে পরে দেব শালা।
যাবজ্জীবন জেলের ভাত খাবি। অর্পণ নাক মুখ কুচকে বলল, সি অর্ণব, তোর কল্পনায় এত দূর নোংরা, কত দূর চলে গেছিস? অর্ণব কটমটিয়ে তাকালো, বলল, বেরিয়ে যা বাসা থেকে, তার আগে আমার পাঞ্জাবি খোল। আমার মাথায় আসে না বাইরের মেয়েরা কিভাবে তোর মতো খচ্চরকে দেখে বেহা নজরে থাকায়। ছি, আজকাল মেয়েদের রুচি জঘন্য। ওসবে তো তোর মাথায় আমার প্রয়োজন নেই, তুই বরং দেশের সেবা কর, আমি মেয়ে সেবা করি। বলেই অর্পণ হাত ঘড়ি দেখে নিয়ে বা সিরিয়াস কিছু ভাষণ দেয়। শোন বলত, তোর কি মনে হয় আমি পাঞ্জাবি পরে টেল দেয়নি? পেছন ঘোর, দেখ পুরো বিছনায় আমার সব কাপড়। কপাল পুড়লে যা হয়, একটা রুসুতি ধরছিল না, শেষে উপায় না পেয়ে তোর মতো খচ্চরের পাঞ্জাবি গায়ে পড়তে হলো। এইটার থেকে বিশ্রীর অনুভূতি আর দুটো আছে? ব্যাপার না, তুই খবিস হলে তোর পাঞ্জাবি খবিস নয়, বরং তোর থেকে আমাকে বেশি হ্যান্ডসাম লাগছে। বলেই অর্পণ বাঁকা হেসে বেরিয়ে পড়ল। অর্ণব বিছানায় সব কাপড় এলোমেলো দেখে দাঁতে দাঁত চেপে বলল, এগুলো কে পরিষ্কার করবে, তোর বউ? না, আমার বদল ভাই। ড্রয়িং রুম থেকে উচ্চস্বরে ভেসে এলো অর্পণের কণ্ঠ। স্নিগ্ধা রিকশায় বসে অর্ণবের কথা ভেবে ফিক করে হেসে উঠল। ওই দিন সন্ধ্যার পর বাসায় ফিরে এসে কি ভয়ানক অবস্থা। আয়েশা জামান দরজা খুলে একের পর এক প্রশ্ন করে তাকে বিব্রত করে তোলে। মেয়ে না পারে গুছিয়ে কিছু বলতে, না পারে এড়িয়ে যেতে। মায়ের চিন্তা, শুষ্ক মুখ তাকে বরাবরের মতোই ভাবিয়ে তুলেছিল। এটা নতুন নয়, প্রত্যেকবারে এমন হয়েছে। তার মা একটু পান থেকে চুন খসলেই কৈফিয়ত চাওয়া শুরু করে। প্রতিটা কঠিন প্রশ্নে সে থতমত খায়। এবারও উপায় না পেয়ে ফট করে বলেছিল বান্ধবী হয়েছে একটা, তারই জন্মদিন ছিল। কিছুতেই আজ স্নিগ্ধাকে ছাড়ছিল না। শেষে উপায় না পেয়ে বাসায় যেতে হয়। তবে ভার্সিটির পাশেই তারা থাকে। তৎক্ষণাৎ আয়েশা জামান জিজ্ঞাসা করে, এতবার ফোন কল করলে সে ফোন কেন তুলেনি? স্নিগ্ধা ভয়ে ঘামতে শুরু করে। তার মা চটপট জানতে চায়, মেয়েটার বাসায় অ্যাড্রেস দিবি, আমি তাকে দেখতে চাই। মেয়েটা কেমন এটাও জানা প্রয়োজন আমার। স্নিগ্ধার মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে মায়ের অতি চিন্তায় বিরক্ত হলেও ভয়ে সে চুপসে যায়। উল্টাপাল্টা বলে কিছুই বুঝাতে পারে না। শেষে উপায় না পেয়ে বলে, ওর বিয়ে হয়েছে মা, পর্দা করে। তাছাড়া এভাবে তুমি যেতে পারো না, মাইন্ড করবে তো। আমি না হয় একদিন বাসায় নিয়ে আসবো। অবশেষে গায়ে গুই করে তিনি শান্ত হয়। তবে কাটকাট গলায় বলে দেয়, ভুলেও নেক্সট টাইম কোথাও গেলে তার পারমিশন নিতে এবং কল করলে ধরতে। এমনিতেই এলাকা তার অপছন্দ। মেয়েটাকে নিয়ে সে চিন্তিত। সেখানে যদি স্নিগ্ধা এমন করে, তার মনের অবস্থা কি হয়? এবারের মতো মাফ করা। স্নিগ্ধা ফোঁস করে নিঃশ্বাস ফেলে। ভার্সিটির চত্বরে বিশাল খোলা জায়গায় আয়োজন করা হয়েছে। চারিপাশে বসার জায়গা, স্পেশালভাবে প্রথমে শিক্ষকদের বসার স্থান, এরপর ক্রমান্বয়ে প্রতিটি ব্যাচদের বসার আয়োজন। শিক্ষকদের পরেই অর্পণদের ব্যাচ, সবশেষে চৈতিরা। সকাল 10টার ভেতরে সবাই ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করে ভার্সিটিতে। কিছুক্ষণের ব্যবধানে ভরে যায় চারিপাশ। সকলের গায়ে আজ শাড়ি কিংবা পাঞ্জাবি। স্যার ম্যামরাও আজ মিলিয়ে পড়েছেন। প্রতিটি বছরে আয়োজন থাকে বিশাল। শোনা যাচ্ছে রাতে কনসার্টের ব্যবস্থা করেছে ভার্সিটির প্রিন্সিপাল। তবে কথাটা নাকি এখনো গোপন। অর্পণ সহ কয়েকজন জানে, মূলত সারপ্রাইজ বলা চলে। চৈতিকে শাড়ি পরতে সাহায্য করেছে তাহিয়া। মেয়েটা ওর মতো ইন্টেলিজেন্ট। চৈতি খুব বেশি শাড়ি পরেনি, দীর্ঘদিন না পরে ইতস্তত করছিল, লজ্জা পাচ্ছিল এত মানুষের ভিড়ে যেতে। চুলগুলো বান্ধবীদের কথা অনুযায়ী প্রথম কোমরের নিচে গড়িয়ে পড়া চুলগুলো খোলা রেখে চোখে কাজল লাগালো, হাতে কাচের চুড়ি, কানে ছোট ঝুমকার, গলায় ছোট্ট লকেট পরে নেয়। অতঃপর শাড়ি ঠিকঠাক করে তাহিয়ার সঙ্গে ভার্সিটিতে আসে। এত সেফটি পিন লাগিয়ে শাড়ি পরলেও বারবার তার মনে হচ্ছে এই বুঝি পেট পিট দেখা গেল। ভুলবশত শাড়ি সরে গেল। সে সচেতন ভঙ্গিতে মাঠে আসতে শ্রাবণ দৌড়ে এলো তার নিকট। মেয়েটাকে আগাগোড়া পরক করে ওষ্ঠ প্রসারিত করে হাসলো। শ্রাবণ হয়তো কল্পনাও করেনি শাড়িতে চৈতি এতটা মুগ্ধতা ছড়াবে। খোলা চুলগুলো বাতাসের তালে ঢেউ খেলছে, অথচ চৈতি হাঁসফাঁস করছে। এবার মনে হচ্ছে স্টেজে উঠে নাচা তো দূর, একটা কথাও ভালোভাবে উপস্থাপন করতে পারবে না। ভয়ে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। আর এই বদ ছেলে কিভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছে দেখো, মনে হচ্ছে কখনো দেখেনি। মনে মনে ভেঙচি কাটলো। সে বলল, জিনিয়া, স্নিগ্ধ কোথায়? চুপচাপ দাঁড়া, আগে তোকে প্রাণ ভরে দেখে নেই। বরাবর মতো আজও আমি তোর প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম, কিন্তু এই মুহূর্তে গভীর সাগরে ডুবে যাচ্ছি। দোস্ত, আমাকে ভালোবেসে জলদি উদ্ধার কর। হয়তো শেষ পর্যন্ত পানিটি মরণ হবে আমার, আসমানের পরে। বলেই শ্রাবণ আহত দৃষ্টিতে তাকে বুকের বাপাশ চেপে ধরল। এহেন ন্যাকাময়ে চৈতি রেগে ধাক্কা দিয়ে সামনে পা বাড়ালো। শ্রাবণ ব্যথিত হয়ে ফের মোহনীয় দৃষ্টি নিক্ষেপ করে চৈতির পেছনে যেতে যেতে বলল, 14 মাস, প্লিজ ব্যথা দিস না। ভালো না বাসলে কিন্তু একটা কথা রাখতে হবে। কি কথা? চৈতি ঘাড় ঘুরিয়ে বলল। শ্রাবণ ততক্ষণে ওর পাশাপাশি হাঁটছে। বলল, আজ যদি শহরের সবচেয়ে সুদর্শন ছেলেও তোর প্রেমে পিছলে প্রপোজ করে বসে, তুই জাস্ট
চাপ চাপ রিজেক্ট করে দেবে। বিকজ কেউ আমার মতো এত ভালো নয়, একমাত্র আমি বেস্ট। চৈতি মুখ বাঁকালো। তৎক্ষণাৎ জিনিয়া দূর থেকে ডাকলো। মেয়েটি একটু ভেবে বলল, যদি সত্যি এ শহরের সবচেয়ে সুদর্শন আমায় প্রপোজ করে তবে ক্ষতি কি? আমি রিজেক্ট করা তো দূর, ঝটপট হ্যাঁ বলে দিব। তাছাড়া সেই সুদর্শন তোর দুলাভাই হবে, তাই না? এটা তো গর্বের কথা। শ্রাবণ কটমটিয়ে চৈতির মাথায় চাটি মারল। চিবিয়ে চিবিয়ে বলল, শয়তান কোথাকার, আমিও দেখে নেব কিভাবে তুই অন্য কারো প্রেমিকা হোস। স্নিগ্ধা জিনিয়া দৌড়ে এসে চৈতিকে জড়িয়ে ধরল। শ্রাবণ তিনটাকে একসাথে একই সারিতে দেখে প্রশংসা করলো বটে, কিন্তু মেয়েগুলো এতই কথা বলায় ব্যস্ত ছিল যে তার দিকে ফিরেও তাকালো না। হতাশ শ্রাবণ নিজের ম্যাচিং পাঞ্জাবি ঝাঁকিয়ে বলল, তোরা কিপটামি করে আমাকে প্রশংসা না করলো আমি করলাম। জিনিয়া হেসে ফেলল। শ্রাবণের কাঁধে কোনুই ভর করে বলল, আসছে আমাদের প্রশংসাদাতা, শালা বদমাইশ। স্নিগ্ধা শ্রাবণের হাতে ফোন ধরিয়ে নিজেরা ব্যস্ত হলো ছবি তোলার কাজে। তিনজন খোলা একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছে। ছেলেটার সঙ্গে আনা ক্যামেরা এক ক্লাসমেট নিয়েছে, একটু পরেই দিবে বলায় শ্রাবণ দিয়ে দেয়। তিনজনের একের পর এক ছবি তোলার পর চৈতির সঙ্গে একা শ্রাবণ ছবি তুলতে চাইলো। চৈতি ফোঁস করে নিঃশ্বাস ফেলে দাঁড়ালো ওর সঙ্গে। ক্ষণিকের মাঝেই ভার্সিটি কাপে উপস্থিত ঘটল অর্পণ শেখের। গেট দিয়ে তার দামি বাইকে চড়ে বরাবরের মতোই গম্ভীর ভঙ্গিতে ক্যাম্পাসে প্রবেশ করে। তৎক্ষণাৎ চারিপাশ থেকে চিৎকার শোনা যায়। মুহূর্তের হইহুল্লোর অবস্থা লক্ষ্য করে যে কেউ মনে করবে হয়তো কোনো নেতা এসেছে। অবশ্য সেও বা নেতার থেকে কম কি? এমপির পুত্র মানে ভবিষ্যৎ নেতা। অধিকাংশ মেয়ের চোখে মুখের রং পাল্টে গেল, ছকছকে হলো। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সুদর্শন পুরুষটার দিকে। আজ যে প্রতিদিনের থেকে সম্পূর্ণ উল্টো, পরিপাটি, চাকচিক্য, গুছানো পুরুষ, যার দেহের প্রতিটা কোনো স্নিগ্ধতা ছড়িয়ে পড়েছে। সবাইকে সুনিপুণভাবে বুঝিয়ে দিচ্ছে তার বংশের পূর্বপুরুষদের আভিজাত্য জীবনযাপন। আজ গায়ে সিগারেট ঘাম এবং ধুলো মাখা নেই, বরং সুবাসিত মিষ্টি সুঘ্রাণ, যার সুগন্ধি অনেক দূর পর্যন্ত অনুভব করা যায়। গায়ে অফ হোয়াইট পাঞ্জাবি, তার উপর জড়ানো ব্লেজার। এত কিছুর মাঝেও ছেলেটার ভাবভঙ্গি চেঞ্জ নেই, বরাবরের মতোই কঠিন। বাইক বটগাছের নিচে রেখে চোখের কালো সানগ্লাস বুকে গুজে নামলো। তুষির দৌড়ে এসে দাঁড়ায় তার পাশে। মেয়েদের মাঝে শুরু হয় কানাঘোষা। সবার মুখে চলে একটাই বাক্যই, মার্শাল্লাহ। অর্পণের কঠিন দৃষ্টির মোহতে ডুবে গেল প্রতিটি রমণী। দূরে দাঁড়িয়ে থাকা গ্রামের সরল মেয়েটির মস্তিষ্ক আজ প্রথমবারের মতো কাউকে দেখে এলোমেলো হয়ে গেল। চৈতি ঠায় দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। অজান্তে তাকিয়ে রইল কিছুক্ষণ। অনুষ্ঠান শুরু হওয়ার বেশি সময় নেই। শিহাব নীল পাঞ্জাবি পরে গিটার কাঁধে নিয়ে ছুটে এলো বন্ধুর কাছে। তাড়াহুড়ো স্বরে বলল, স্টেজে উঠ শালা, আজও তুই লেট করলি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।